টোকেন নয়, এখন থেকে ভিসা ও ইকামার মেয়াদ বিবেচনায় ধাপে ধাপে প্রবাসীদের সরাসরি টিকিট দেবে সৌদি এয়ারলাইন্স। অর্থাৎ যেসব প্রবাসী কর্মীর ভিসা ও ইকামার মেয়াদ কিছুদিনের মধ্যে শেষ হবে তারাই অগ্রাধিকার ভিত্তিতে টিকিট পাবেন। এ বিষয়ে কথা বলতে রাজধানীর গুলশান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন। স্বাগত তৌহিদ হোসেন। পুরো পরিস্থিতিটা সম্পর্কে জানতে চাই যে এখানে আসলে যদিও টিকিটের জন্য মানুষ ভিড় করছেন, কিন্তু একটা লম্বা সময়ে অনেক শ্রমিক এখানে আটকা পড়েছেন, ফলে এইটার ম্যানেজমেন্টটা কীরকম হবে সেই ক্ষেত্রে সৌদি এয়ারলাইন্সের সঙ্গে যারা এখানে শৃঙ্খলা রক্ষা করছেন তাদের বা অন্য কারোরও সহযোগিতা করার প্রয়োজন ছিল কিনা? ধন্যবাদ। বিষয়টা আসলে তো একটু দুঃখজনক বটেই যে এত মানুষ আটকা পড়ে গেছেন এখানে কোভিড এর কারণে। তবে তারা আটকা পড়েছেন কোভিড এর কারণে, যে পরিস্থিতি সমস্ত পৃথিবীতেই কিন্তু বিরাজমান, এবং বিভিন্ন দেশ এটার যা আহ, মানে কুফলগুলি আছে সেগুলি থেকে কিন্তু যতটুকু সম্ভব বেরিয়ে আসার চেষ্টা করছে। আমার মনে হয় আমাদের এখানেও সেই চেষ্টা করা হচ্ছে। আহ, বিক্ষোভ হচ্ছে আমাদের এখানে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে বিক্ষোভে খুব একটা সুবিধা হবে না এই সৌদিদের সাথে অথবা সৌদি এয়ারলাইন্সের সাথে। আম, এখন যে নীতিমালাটা তারা নিয়েছে এটা আমার মনে হয় ঠিকই আছে, যে যাদের খুব অল্প দিনের মধ্যে ইকামা বা ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে টিকিট দেওয়া। দ্বিতীয়, আমরা আমাদের পররাষ্ট্রমন্ত্রীর কাছ থেকে কিছুদিন আগে শুনেছিলাম যে 24 দিন আহ, মেয়াদ বাড়ানো হয়েছে ইকামা, ভিসা ইত্যাদির। আমি জানি না এটা কি নোটিফিকেশন হয়েছে কিনা এবং এটা এক্স্যাক্টলি কি পর্যায়ে আছে। তবে আমি নিশ্চিন্ত যে পররাষ্ট্র মন্ত্রণালয় অবশ্যই সৌদিদের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছে। বস্তুত পররাষ্ট্রমন্ত্রী মহোদয় তো সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথাও বলেছেন। এটা আমার বিশ্বাস, যেহেতু সংখ্যাটা অনেক বড় এবং অনেক দেরি হয়ে গেছে, আর আমাদের একটা জিনিস বুঝতে হবে যে সৌদি সিস্টেম যেভাবে চলে সেটাকেও আমাদের একটু বিবেচনায় নিতে হবে। আহ, সময় একটু লাগবে। কারো কারো হয়তো দেখা যাবে যে আসলে মেয়াদ পারও হয়ে যাচ্ছে, কারণ এয়ারলাইন্স এর টিকিট মানে যে যে পরিমাণ ফ্লাইট যাবে সেই অনুযায়ী তো টিকিট ইস্যু করা হবে। আর ফ্লাইটের সংখ্যা তো সমস্ত পৃথিবীতেই সব এয়ারপোর্টই কিন্তু একটু সীমিত করছে, এই কারণে যে তাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়াদি আছে সেগুলো নিয়ন্ত্রণে নেওয়ার সক্ষমতা তো সীমিত সবখানে। আমাদের নিজেদের এয়ারপোর্টেও তাই। আমাদের এয়ারপোর্টেও কিন্তু একটা সীমিত সংখ্যক ফ্লাইটই আসছে, যে যে পরিমাণ ফ্লাইট স্বাস্থ্যগত দিক থেকে হ্যান্ডেল করা যাবে সেই পরিমাণ ফ্লাইটই কিন্তু আসছে এখনো। আস্তে আস্তে বাড়ছে, আশা করি যে সৌদিতেও সেটা বাড়বে। এবং আমাদের দেশ থেকে শ্রমিকরা যারা আটকে পড়ে গেছেন, আমরা আশা করবো যে তারা সবাই শেষ পর্যন্ত যেতে পারবেন। আহ, কারো কারো ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে, আরো কারো কারো হয়তো হবে শেষ। আহ, এটা পররাষ্ট্র মন্ত্রণালয় এবং আহ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় মিলে এই জিনিসটা দেখতে হবে, যাতে করে তারা যারা এই অসুবিধায় পড়েছেন তাদের তো কোনো দোষ নেই। একটা বৈশ্বিক পরিবেশ পরিস্থিতির কারণেই, অপ্রত্যাশিত একটা পরিস্থিতির কারণেই তারা এই অসুবিধার সম্মুখীন হচ্ছেন। কাজেই শেষ পর্যন্ত সৌদিদের সাথে এটা আলাপ আলোচনার মাধ্যমে আমি বিশ্বাস করি যে এই সমস্যার সমাধান সম্ভব, এবং শেষ পর্যন্ত সবাই যেতে পারবেন। তবে আমি আবার বলছি যে আমি বিশ্বাস করি যে আহ, খুব যে বিক্ষোভ দেখানোর মাধ্যমে কিন্তু আসলে কোনো উপকার হবে না, কারণ সৌদিরা আহ, আজকালকার পৃথিবীতে তো কোনো কিছু, কোনো তথ্যই কোনোখানে থেকে যায় না। সৌদিরা যদি দেখে যে এখানে বিক্ষোভ হচ্ছে, মিছিল হচ্ছে, এটা কিন্তু তারা খুব ভালোভাবে নাও নিতে পারে। কাজে আমার মনে হয় ধৈর্যের সাথে জিনিসটাকে মোকাবেলা করতে হবে। এবং পররাষ্ট্র মন্ত্রণালয় আমি নিশ্চিন্ত এ ব্যাপারে তাদের সর্বোচ্চ প্রচেষ্টা বজায় রাখবে। তৌহিদ হোসেন, আপনার কাছে এই বিষয়টা নিয়ে আরও একটু জানবো। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ডিক্যাবের সাবেক সভাপতি মাসুদ করিম। আমরা একটু মাসুদ করিমের কাছ থেকেও জানতে চাইবো। মাসুদ করিম, স্বাগত। আমরা একটু জানতে চাই যে এই যে এখন যে পরিস্থিতিটা তৈরি হয়েছে, এখানে আসলে সাধারণ যারা কর্মী বিদেশ যাওয়ার জন্য তার তাগিদ আছে, ফলে তাদেরকে এই বিষয়গুলি ঠিকঠাক মতো বোঝানো, কমিউনিকেট করা, এক ধরনের সার্ভিস দেওয়া, সেরকম কোনো জায়গা আমাদের এখানে নেই। যদিও প্রবাসীদের আয় আমাদের এখানে একটা বড় কন্ট্রিবিউশন ইকোনমিতে, কিন্তু তাদের একটা স্মুথ কোনো ধরনের সেবা পাওয়ার ব্যবস্থা আমরা সেরকম দেখি না। এইটা কতটুকু প্রয়োজন আছে? কারণ যারা আন্দোলন করছে তাদের কাছে হয়তো অন্য কোনো মিনস নাই, এবং আমরাও সরকার থেকে কেউ গিয়ে তাদেরকে বলে নাই যে কিভাবে কি কি পদক্ষেপ নেওয়া হচ্ছে। অনেক ধন্যবাদ। আহ,
আমি এটা বলবো যে কেউ কোনো আন্দোলন করছে না, তারা তাদের যে জিনিসটা ফিরে যেতে চাচ্ছে এবং সেই জন্য যে সেবাটা, সেই সেবাটাই চাচ্ছে। এখানে আন্দোলনের প্রশ্নটা যেখানে আসে না। এখানে ওনারা যেহেতু টিকিটটা পাচ্ছেন না, সবাই একসাথে ভিড় হচ্ছে, জড়ো হচ্ছে, সমস্যাটা হচ্ছে। যেহেতু বিশ্বব্যাপী অর্থনীতি আক্রান্ত হয়েছে, অনেক বাংলাদেশি বিভিন্ন দেশ থেকে আমাদের সরকারি হিসাবে 1,70,000 বাংলাদেশি ফিরে গেছেন এই কোভিড এর কারণে দেশে। অনেকে আবার যেতে পারেন না। এই সময় প্রতি মাসে অন্তত 50,000 60,000 লোক যাওয়ার কথা প্রতি মাসে, সেই লোকগুলিও যেতে পারেন নাই। আরেকটা হয়েছে যে যারা ছুটিতে এসেছেন তারা ফিরে যেতে পারেন নাই। একটা বিরাট সংকটজনক পরিস্থিতি এবং সংকটজনক সময়। এই সময় সৌদি আরবের থেকে যারা এসেছিলেন তারা ফিরে যাবেন। তো এখানে আপনি যে প্রশ্নটা করলেন, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে একটা সমন্বয়হীনতা খুব কাজ করছে। কারণ এখানে আজকে যে ধরেন আজকে 400 কি 450 লোকজনকে টিকিট বা টোকেন যেটাই দেওয়ার কথা, সেখানে লোক হয়ে গেছে 20-22 হাজার। কি কারণে হয়ে গেছে? কারণ বলা হয়েছে যে 4 তারিখ থেকে সব টিকিট হবে, টোকেন দেওয়া হবে, সব মানুষ এসে জড়ো। আপনি যদি স্পেসিফিক করা যেত যে এই এতজন, এত থেকে এত, বা এই হিসাব, যেমন আজকে এখন যেটা তারা করতে যাচ্ছেন যে আপনারা ফর্ম ফিল আপ করেন, কার ভিসার মেয়াদ কবে আছে, যার ভিসার মেয়াদ কম আছে তার টাকা আগে দিবে, যারটা সময় আছে তারটা পরে দিবে। এই এই যে একটা মানে সিস্টেমিক ওয়েতে চলে যাওয়া, সেই সিস্টেমিক ওয়েটা প্রথম থেকে অনুপস্থিত। এখানে আমি বলবো যে কন্টিনিউয়াসলি এখানে অন্তত এভরিডে সাধারণ সিচুয়েশনে যে একটু বাড়তি নজর দিয়ে এভরিডে মন্ত্রণালয়গুলির মধ্যে যদি ইন্টার মিনিস্ট্রিয়াল মিটিং করা হতো, যেমন ধরেন বিমান মন্ত্রণালয়, যারা এখানে সিভিল এভিয়েশন যারা, তো তারা যদি এটা লোকান্ট করতে, যে যারা সৌদি এয়ারলাইন্স এবং বাংলাদেশ বিমান এবং একই সঙ্গে পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বাংলাদেশের দূতাবাস এবং ইনফরমেশন গুলি যদি ডাটা বেস থাকতো যে কতজন লোক আসছে, কিভাবে আসছে, এই জিনিসটা খুব সিস্টেমেটিক ভাবে কাজটা যে হয়েছে আমি সেটা বলবো না। সেখানে মিসম্যানেজমেন্ট এবং মিস ইনফরমেশন করার কারণে লোকজন কিন্তু বিভ্রান্ত হচ্ছে, এবং বিভ্রান্ত হওয়ার ফলে মানুষের মধ্যে অ্যাঙ্গার, কারণ এটা তো একটা অ্যাঙ্গারের যথেষ্ট জায়গা সৃষ্টি হয়ে গেছে। তো সেখানে আমি মনে করি যে একটা সিস্টেমিক জায়গায় যাওয়াটা খুবই দরকার। যেটা আমি লাস্ট কথাটা তৌহিদ ভাই শুনলাম যে উনি যেটা বললেন যে এই যে বিক্ষোভ প্রটেস্ট বা একটা দেখা যাচ্ছে, এটা তো গ্লোবালি বা সৌদি আরবের মধ্যে, সৌদি আরব যেখানে একটা নিয়ম নীতি মেনে চলার দেশ, সেখানে কঠিন ভাবে আইন শৃঙ্খলা মেনে চলে, সেটা তো খুবই একটা ভাবমূর্তিগত খারাপ। তো আমাদের সঙ্গে সৌদি আরবের সম্পর্কটা ভালো আছে, কিন্তু এটাও ঠিক যে ওনারা ওনাদের লোকজনের সেফটির কথা চিন্তা করে যে সিস্টেমে নিতে চায়। যেমন প্রথম দিকে বিমান সচিব কি বললেন, উনি বললেন যে ঠিক আছে আমাদের বিমান যেহেতু অ্যালাউ করছে না, তাহলে সৌদি এয়ারলাইন আমরা অ্যালাউ করি। তাহলে কি হলো, সমস্যাটা কাদের? আমাদের কাঁধেই থেকে গেল, সমস্যাটা আমাদের। এই জিনিসটা ওনারা যেভাবে বলছে যে স্পেশাল ফ্লাইট করো বিমানের, সেই ফ্লাইট গুলি সেভাবে মেনটেন করো যেভাবে সৌদি এয়ারলাইন্স গুলি করে, স্ট্যান্ডার্ড মেনটেন করে, যাতে কোভিডটা না ছড়ায়, স্বাস্থ্যবিধিটা মেনে চলে। এই সমস্ত জায়গাগুলিতে ইন্টার মিনিস্টেরিয়াল ডিসিশন বারবার চেঞ্জ এবং সমস্যা না করে এই এই কারণেই এটা একটা এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আরেকটা হলো যে বাস্তব অবস্থাটাও তাই, সেই অবস্থার মধ্যেই এরকম হয়েছে। তারপরেও আপনি আমি তো এটা বলতে পারি না যে এটা আনম্যানেজেবল। এটা যদি দক্ষভাবে ম্যানেজ করা যায় তাহলে এই পরিস্থিতি উত্তরণ সম্ভব বলে অবশ্যই আমি মনে করি। মাসুদ করিম, তৌহিদ হোসেন, আপনারা সঙ্গে থাকুন, আমরা একটা বিরতিতে যাব। তৌহিদ হোসেন, আপনার কাছে এসে জানতে চাইবো যে অবশ্যই যেই ঘটনাগুলি ঘটছে, একটা আন্দোলনের মতো হচ্ছে বা টিকিট প্রত্যাশীরা ঢুকে পড়ার জন্য সেখানে লাঠিচার্জ হচ্ছে, কোনোটাই এই শ্রমিকদের জন্যও ভালো হচ্ছে না, আমাদের দেশের জন্যও ভালো হচ্ছে না। এবং সেই ক্ষেত্রে আসলে যেহেতু আমাদের এখানে 1 কোটিরও বেশি মানুষ বিদেশে কাজ করে, সেটার জন্য একটা পার্মানেন্ট সিস্টেম, তথ্যের কথা বললেন মাসুদ করিম, যে তথ্য সেইগুলিও আসলে কতটুকু সংরক্ষণ করা হয়, এই ধরনের ক্রাইসিস মোমেন্টে সেগুলি কিভাবে আমরা ব্যবহার করব, সেটার জন্য একটা মানে স্থায়ী সমাধানের দিকে যাওয়া প্রয়োজন কিনা। তৌহিদ হোসেন, আপনার কাছে আসছি একটু। মাসুদ করিমকে একটা জিনিস জানতে চাই। মাসুদ করিম, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং সরকারের অন্যান্য পর্যায় থেকেও একটা কথা বলা হচ্ছে যে এই যে প্রবাসীরা এখানে জড়ো হচ্ছেন, আন্দোলন করছেন, সেইটি ঠিক তারা না, এখানে বাইরে থেকেও ইন্ধন দেওয়া হচ্ছে। এই মতামতটা কিভাবে দেখেন? এটা আমার জানা নাই বাইরের থেকে ইন্ধন দেওয়া হচ্ছে কিনা, তবে ওনারা যেহেতু এখানে প্রয়োজন, ওনারা টিকিট নিতে এসেছেন, সুতরাং
এটাকে অন্য অর্থে আমরা যদি সমস্যাটা সমাধান করার পরে বলতে পারতাম তাহলে সেটা একটা বড় মানে যৌক্তিক বক্তব্য হতো। এখানে ওনারা যে সমস্যায় পড়েছেন সমস্যার সমাধান চাওয়ার জন্য এসেছেন এবং এই সমস্যার সমাধানের জন্য ওনারা নিজেরাও কূটনৈতিক পর্যায়ে থেকে উদ্যোগ নিয়েছেন। সৌদি আরবের সরকারের সাথে পররাষ্ট্রমন্ত্রী নিজে কথা বলেছেন, ওই দেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে এখানে অ্যাম্বাসেডারদের ডেকে ওনাদের মধ্যাহ্ন ভোজের মাধ্যমে এইসব আলাপ আলোচনা করেছেন। সুতরাং সমস্যা তো জেনুইন আছে। সমস্যা যদি না থাকতো তারপরে যদি এটা কিছু হতো তাহলে একটা কথা ছিল। আরেকটা জিনিস আমি বলবো যে আন্দোলনটা কি বলবো, এটা মিসম্যানেজমেন্টটাকে তো আমরা আন্দোলন বলতে পারি না। এখানে দেখেন, এখানে যে একটা মিস ইনফরমেশন দেওয়া হলো, কালকে থেকে সব দেওয়া হবে, সব জোর করা হলো, দেওয়া হবে 450 টোক। এরপরে আরেকটা জিনিস, যে এখানে একটা জিনিস আমি প্রশংসা করছি যে পুলিশ খুব সংযত আচরণ করেছেন। যেহেতু ওনারা এক একজন রেমিটেন্স বহন করেন আমাদের দেশের অর্থনীতির জন্য $18 বিলিয়ন প্রতি বছর এই রেমিটেন্স আসে শুধুমাত্র এই কর্মীদের এই কষ্টার্জিত উপার্জনের মাধ্যমে বৈদেশিক মুদ্রাটা আসে। সেই দিকে তাদের প্রতি সম্মান দেখানো দরকার এবং সেটা দেখানো হয়েছে, পুলিশ সংযত আচরণ করেছে। কিন্তু জিনিসটা যেটা করা দরকার ছিল যে একটা শৃঙ্খলাবদ্ধ ভাবে রাখা, যেমন ধরেন সারিবদ্ধ ভাবে একজন দাঁড়ালো, একজন এসে হয়তো লাইন ভেঙে আগে চলে গেল, এটা নিয়ে একটা উচ্ছৃঙ্খলা সৃষ্টি। তাহলে পুলিশরা অন্তত এই এই জায়গায় সেবাটা দিতে পারতো যে আপনার লাইনে আছেন কিনা ঠিক মতো, বা আপনাদের নিয়ম মানছেন কিনা, স্বাস্থ্যবিধি মেনে দাঁড়িয়েছেন কিনা। সেই জায়গাটাই হয়তো পুলিশের সার্ভিসটাও আরেকটু মানে বড় হতে পারতো। এবং আমি সেটা মনে করি যে এই জায়গায় মিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশনটার অভাবটা একেবারে স্পষ্ট। আমি মনে করি অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। তৌহিদ হোসেন, যেই বিষয়টি জানতে চেয়েছিলাম বিরতিতে যাওয়ার আগে, সেটিতে আবার ফিরে আসি যে সমন্বয়ের কথা বলেছেন মাসুদ করিম, এবং আমরা দেখছি যে এই ধরনের ঘটনাগুলি তো আর শুধু আমাদের দেশেই থাকছে না, অন্যান্য দেশেও এগুলি দেখছে। ফলে এটা সামগ্রিকভাবে আমাদের দেশের জন্যই ভালো হচ্ছে না। এই জন্য আগের থেকে ইন্টারভিন করার প্রয়োজন আছে কিনা, বা একটা স্থায়ী কোনো ব্যবস্থা থাকা প্রয়োজন কিনা। ধন্যবাদ। দেখুন, আসলে কোভিড পরবর্তী পরিস্থিতিটা এমন যে এটা নিয়ে তো আপনি স্থায়ী কিছু চিন্তা করবেন সেটা সম্ভব না, কারণ এটা একেবারেই হঠাৎ করে এসে হাজির হয়েছে। আমরা আশা করবো যে এরকম সিরিয়াস সমস্যা হয়তো ভবিষ্যতে আর হঠাৎ করে হাজির হবে না। আহ, তবে স্থায়ীভাবে যে জিনিসটা প্রয়োজন সেটা হলো, মাসুদ করিমের একটা বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত। সেটা হলো যে আমাদের আহ, আরো সমন্বিত উদ্যোগের প্রয়োজন। একটা জিনিস আমাদের স্বীকার করে নিতে হবে যে আমাদের যেসব দোষ ত্রুটি আছে তার মধ্যে একটা অন্যতম হচ্ছে যে সমন্বয়হীনতা আমাদের সব কাজে, শুধু এই এই প্রসঙ্গে নয়। আমাদের এখানে রাস্তা খোঁড়াখুড়ি করে এক দল যখন রাস্তাটা আবার মেরামত করে দিয়ে চলে যায়, সঙ্গে সঙ্গে আরেক দল এসে সেটা খোঁড়াখুড়ি শুরু। এটা বিশুদ্ধ সমন্বয়হীনতা। তাহলে একবারই কাজটা করা যেত, খরচও কম হতো, মানুষের ভোগান্তিও কম হতো। একইভাবে এখানেও আমি মনে করি যে আমাদের তো সবকিছুতে যেমন সমন্বয়ের কিছু অভাব আছে, এখানেও খানিকটা অভাব এখানে রয়ে গেছে। এখানে কিন্তু লিড মিনিস্ট্রি হচ্ছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। কারণ সমস্যাটা হলো তাদেরকে পাঠানো এবং তাদেরকে তাদের ওয়েলফেয়ার দেখা, এটা প্রবাসী কল্যাণের কাজ। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মিশনগুলি, আমাদের মিশন অবশ্যই সে ব্যাপারে সার্বিক সহযোগিতা তাদেরকে করতে হবে। কিন্তু সমন্বয়ের উদ্যোগটা কিন্তু নিতে হবে আহ, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে। এবং খুব গুরুত্বপূর্ণ হচ্ছে এখানে আহ, আপনার সিভিল এভিয়েশন মিনিস্ট্রি, এয়ারপোর্টে যে কর্তৃপক্ষ তারা। কাজেই আমি মনে করি যে কতটুকু সম্ভব, কতটুকু সম্ভব না, কি জানাতে হবে আহ, ওই আমাদের যে ভাইরা এখানে আটকা পড়ে গেছেন তাদেরকে, আহ, এই জিনিসগুলি আরেকটু প্রোয়েক্টিভ হয়তো হতে পারতো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, তাইলে এই খেয়াসটা সৃষ্টি হতো না। আম, ব্যাপার হলো যে ফ্লাইট যা যাচ্ছে তাতে যে কজন মানুষ যেতে পারবেন, এটা কিন্তু চট করে বাড়ানো বা কমানোর কোনো ব্যাপার নেই। চেষ্টা করে যেতে হবে। এবং যেহেতু মন্ত্রী পর্যায়ের কথাবার্তা হয়েছে, পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে, কাজে আমি নিশ্চিত যে ব্যাপারে হয়তো আরো অগ্রগতি হবে। কিন্তু এই যে ছোটখাটো কিছু তথ্য প্রদান এবং সময় মতো সমন্বয় করা, জানানো যে ঠিক কতজন যেতে পারবেন এবং কাদেরকে নেওয়া হবে, এই জিনিসগুলি আরেকটু সমন্বিত হলে এই কেওটিক পরিবেশটা হয়তো আমরা অ্যাভয়েড করতে পারবো। হোসেন, এই ক্ষেত্রে আপনার সঙ্গে একমত যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের এই যে শ্রমিকদের কল্যাণের জন্য কি কি কাজ থাকবে, তার মধ্যে এইটাও একটা হতে পারে। কারণ এরকম সমস্যা হয়তো কোভিডের জন্য অনেক বড় হয়েছে, কিন্তু এমনি সময় আমরা দেখি শ্রমিকরা নানান ধরনের সমস্যার মধ্য দিয়েই কিন্তু
কাজে যান এবং কাজ থেকে এসে সমস্যার মধ্যে পড়েন। ফলে সেই ক্ষেত্রে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যদি একটা সার্ভিস প্রোভাইড করে যেন যে কোনো ধরনের সমস্যা তারা যেতে পারে, মানে একটা কোথাও তো তাদের যেতে হবে যেখান থেকে সরকারের কাছে তারা রিপোর্ট করতে পারেন যে আমার এই সমস্যা হচ্ছে বা এই জিনিসগুলি দরকার। আসলে প্রবাসী কল্যাণকে কিন্তু দোষারোপ করার উদ্দেশ্য নয়, সেটা প্রয়োজনও নেই। আমি নিশ্চিত যে তারাও চেষ্টা করছেন। তারা চেষ্টা করছেন, কিন্তু যেটা বলছিলাম যে আরেকটু সমন্বিত উদ্যোগ এবং আম সমস্যা থেকে কিন্তু আমরা শিখি। তো এরকম বড় আকারে সিরিয়াস সমস্যা হয়তো আগে হয় নাই বলে হয়তো এটাকে এত সিরিয়াসলি নেওয়া হয়নি। তবে এটা থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং যাতে কোভিড কে আমরা হয়তো একসময় পরাজিত করতে পারবো। তারপরেও কিন্তু ছোটখাটো সমস্যা তো থাকবে। তখন এখান থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে করে আমাদের প্রবাসী ভাইয়েরা যারা, ভাই বোনেরা যারা আছেন তারা যেন আরেকটু স্বচ্ছন্দ হন, আরেকটু যাতে সহজ হয় তাদের জীবন। যাওয়া থেকে শুরু করে আম এই আপনার যে মাইগ্রেশন এর কস্ট সেটা থেকে শুরু করে এবং তারপরে সেখানে গিয়ে তাদের নিরাপত্তা, সব বিষয়েই কিন্তু আমাদের আরো অনেক কিছু করার আছে। এটা আমাদেরকে সমস্যা থেকে শিক্ষা নিয়ে সেভাবে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে এবং ব্যবস্থা নিতে হবে যাতে করে আমরা সুষ্ঠুভাবে এই আহ, এরকম পরিস্থিতিকে মোকাবেলা করতে পারি। মোহাম্মদ তৌহিদ হোসেন, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।